তো বন্ধুরা, ধুরন্ধর মুভির গল্প শুরু হয় ৩০ ডিসেম্বর ১৯৯৯ সাল থেকে। মুভির প্রথম সিনে আমরা পরিচিত হই অজয় সানিয়ালের সাথে, যিনি তখন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর ছিলেন। আর এই চরিত্রটিকে মুভিতে অভিনয় করেছেন অভিনেতা আর মাধবন। আসলে এখানে আমরা জানতে পারি যে একসময় ভারত থেকে একটি উড়ন্ত বিমান আফগানিস্তানের দিকে যাচ্ছিল। ওই বিমানখন কোয়ান্ধার বিমানবন্দরে পৌঁছে তখনই জৈশে মোহাম্মদ নামের একটি পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী সেটি জিম্মি করে ফেলে। আর ওই প্লেনে থাকা যত ভারতীয় সাধারণ মানুষ ছিল সবাইকে তারা বন্দী করে। তাদের দাবি ছিল যে তারা তখনই ভারতীয় সাধারণ মানুষদের ছাড়বে যখন ভারত তাদের সঙ্গী সন্ত্রাসীদের মুক্তি দেবে, কারণ কিছু সময় আগে ইন্ডিয়া অনেকগুলো সন্ত্রাসবাদীকে ধরেছিল। আর এই হাইজ্যাক আসলে ওদের সবাইকে ছাড়ানোর জন্য করা হয়। তখন ইন্ডিয়ার কাছে কোনো অপশন ছিল না, তাই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অর্থাৎ অজয় সানিয়াল সেই সময়ের অরো চিফ ফরেন মিনিস্টার আর এমনকি প্রাইম মিনিস্টারের সামনে সবাই মাথা নোয়ায় আর সন্ত্রাসবাদীদের সব শর্ত মেনে নাগরিকদের ছাড়িয়ে আনে। কিন্তু বন্ধুরা, এটা হওয়ার প্রায় ২ বছর পরে অর্থাৎ ১৩ ডিসেম্বর ২০০১ তারিখে আরেকটা বড় ঘটনা ঘটে। এই দিনে আমরা দেখছি দিল্লির পার্লামেন্ট হাউসের বাইরে একটা অ্যাম্বাসেডর গাড়িতে বসে ৫ জন সন্ত্রাসবাদী আসে। আর তারা ফাঁকাফাঁকি ছেড়ে দ্রুত গাড়ি চালিয়ে প্রথমে ব্যারিকেড ভেঙে দেয়, তারপর সংসদের ভিতরে ঢুকে তাদের অস্ত্র দিয়ে চারপাশের সব পুলিশ অফিসারকে মারধর করে। এরপর পুরো সংসদে হাহাকার ছড়িয়ে পড়ে। তবে ঠিক সময়ে অজয় সানিয়াল এসে তার দলের সঙ্গে মিলে ওইসব সন্ত্রাসবাদীদের শেষ করে দেয়। আর যখন এসব ঘটার পর ভারত এই সম্পূর্ণ বিষয়টা জাতিসংঘ আর আমেরিকার সামনে তোলে, তখন ভারতকে জাতিসংঘ থেকে কোনো সাহায্যই মেলে না। না ইউএসএ সাহায্য করে না, না পাকিস্তানের বিরুদ্ধে অন্য দেশগুলো ভারতের পাশে থাকে। আর পাকিস্তানের কথা বললে ওই সময় ইউএসএ থেকে শুরু করে সব বড় দেশ, এমনকি গালফের সব দেশই পাকিস্তানের সাপোর্টে ছিল। আর এজন্যই পাকিস্তান বহুবার আক্রমণ করার পরও ভারত তাদের কোনো জবাব দিতে পারত না। কিন্তু এখন মনে হলো পানি মাথার উপরে চলে গেছে। আর তাই এই পার্লামেন্ট আক্রমণের পরে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অর্থাৎ অজয় সানিয়াল, র ডিরেক্টর, ফরেন মিনিস্টার এবং বাকি সবাই মিলে একটা উচ্চ পর্যায়ের মিটিং করে। আর ওই মিটিংয়ে ঠিক হয় যে পাকিস্তানকে ভিতর থেকে দুর্বল করার আর ভারতকে ওর হাত থেকে বাঁচানোর একটা মাত্র উপায় আছে, আর ওটা হলো মিশন ধুরন্ধর। তো বন্ধুরা, এই মিশন ধুরন্ধর আসলে ভারতের একটা মাস্টার প্ল্যান, যেটা দিয়ে ভারত তাদের সবচেয়ে যোগ্য এজেন্টকে পাকিস্তানের ভিতর পাঠাবে, তারপর তাকে ব্যবহার করে পাকিস্তানকে ভিতর থেকে দুর্বল করবে। আর তাই এই মিটিংয়ে মিশন ধুরন্ধরকে অনুমোদন দেওয়া হয়, ঠিক যেন এই মিশন শুরু হয়ে গেছে এবার। এরপর সিনটা শিফট হয় আর আমরা পরের সিনে আফগানিস্তানের রণবীর সিংকে দেখি। তখনই বুঝতে পারি যে রণবীর সিংই হলেন ভারতের সেই এজেন্ট যিনি মিশন ধুরন্ধর পাকিস্তানে অপারেট করবেন, অর্থাৎ তিনি। এখন মিশন শুরু হতেই দেখা যায় রণবীর সিং যিনি ভারতের এজেন্ট, তার নাম রাখা হয় হামজা আলী। এই হামজা আলীকে প্রথমে আফগানিস্তানে পাঠানো হয়, তারপর সে নিজের পরিচয় বানায় একজন বেলুচিস্তানের লোকের মতো, আর সেই পরিচয়ের মাধ্যমে পাকিস্তানে ঢুকে পড়ে। এখন তোমরা সবাই বালুচিস্তানের সম্পর্কে না জানো, তাহলে আমি বলি দেই যে বালুচিস্তান মূলত সেই এলাকা যা পাকিস্তান, আফগানিস্তান আর ইরানের মধ্যে পড়ে, যেমন তোমরা এখন ম্যাপে দেখতে পারো। যদিও আধুনিক সময়ে সীমানার কারণে বালুচিস্তানের এই এলাকা ৩ দেশেই ভাগ হয়ে গেছে। তবে বন্ধুরা, আসল কথা হলো বালুচিস্তানে যারা বাস করে পাকিস্তানের মানুষ ওদের ঘৃণা করে। এমনকি বালুচিস্তানের পাকিস্তানের অংশের মানুষকেও বাকি লোকেরা ভালো চোখে দেখে না, মানুষ অনেক ঘৃণা করে। আর সেই কারণেই বালুচিস্তানে অনেক রেবেল আছে যারা সবসময় নিজেদের পাকিস্তান থেকে স্বাধীন করার চেষ্টা করে। এর জবাবে বালুচিস্তানের বালুচ রেবেল আর পাকিস্তানের মিলিটারি আর আইএসআই এর মধ্যে সব সময় লড়াই চলে। এই লড়াই আর সংঘর্ষের মধ্যে আইএসআই আর পাকিস্তানি মিলিটারি নিয়মিত বালুচিস্তানের রেবেলদের মারধর করে। আর বন্ধুরা, আমি আপনাদের বালুচিস্তানের ইতিহাস এখানে বললাম কারণ রণবীর সিং অর্থাৎ হামজা আলী এক বালুচিস্তানের বালুচ রেবেল হয়ে ভিতরে ঢুকেছে। আর রণবীর সিং মানে হামজা আলী যখনই পাকিস্তানে ঢুকবে, ঢুকেই সরাসরি করাচিতে চলে যাবে, আর করাচির ভিতরেও সরাসরি লিয়ারিতে যাবে। এই লিয়ারি করাচির একটা খুবই পপুলার টাউন, আর যেহেতু এই লিয়ারি টাউন মুভির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই টাউনের ব্যাপারে খেয়াল করে জানতে। এবার রণবীর সিং যখন লিয়ারি টাউনে ঢুকবে, ঠিক তখনই সে ওখানে ভারতের আরেকজন এজেন্টের সাথে দেখা করবে। এখানে একজন এজেন্ট আছে যিনি অনেক বছর ধরে একটি জুসের দোকান চালাচ্ছিলেন, আর তার সঙ্গে আরো ২-৩ জন এজেন্ট ছিল যারা সবাই মিলে কাজ করত। এখান থেকে পাওয়া সব তথ্য তারা ইন্ডিয়াতে পাঠাতো। কিন্তু এখন এই সবাই ধুরন্ধর মিশন সম্পন্ন করতে হামজার সাহায্য করবে। এখন যখন হামজা এই অন্য এজেন্টের সঙ্গে দেখা করে, অর্থাৎ পাকিস্তানে যিনি জুসের দোকান চালাচ্ছেন তার সঙ্গে দেখা করার পর हमारे चैनल की इस बिल्कुल ही नई वीडियो के अंदर आप सभी का स्वागत है। आज की वीडियो में हम बात करने वाले हैं धुरंधर मूवी के बारे में। जो धुरंधर मूवी बॉलीवुड की लेटेस्ट मूवी है एंड इस टाइम पर ये मूवी सबसे ऊपर ट्रेंड कर रही है। इस मूवी के लीड कास्ट की बात करें तो इस मूवी में रणवीर सिंह, अक्षय खन्ना, संजय दत्त, आर माधवन और अर्जुन रामपाल जैसे काफी बड़े एक्टर्स हैं। और दोस्तों, इन सबके ऊपर इस पूरी मूवी को पूरा देखने के बाद मैं कह सकता हूँ कि ये धुरंधर मूवी वाकई में एक प्योर सिनेमा है। और वो इसीलिए क्योंकि बेशक से
से बात करें इस मूवी की स्टोरी की, मूवी की एक्शन सीन्स की, एक्टर्स की एक्टिंग की या फिर मूवी के सीन्स को हमारे सामने प्रेजेंट करने की, ये सारी चीजें मूवी के अंदर बहुत ही शानदार है। सो इसीलिए दोस्तों अगर आप सबने अभी तक इस मूवी को थिएटर्स में नहीं देखा है तो फिर आप सबके लिए मैं आज की वीडियो में इस पूरी मूवी की स्टोरी को एक्सप्लेन करने जा रहा हूँ ताकि आप सभी घर बैठे इस कमाल की मूवी की स्टोरी को जानकर एंजॉय कर सकें। सो दोस्तों इसी बात पे जल्दी से वीडियो को लाइक कर दीजिए और कमेंट्स के अंदर धुरंधर लिख दीजिए ताकि मैं जान सकूं कि आप सब इस मूवी की स्टोरी। অন্য ডন মানে বাবু ডাকাতের অবৈধ ছেলে, কিন্তু বড় হয়ে যখন রহমান ডাকাত জানতে পারে যে বাবু ডাকাত তার অবৈধ বাবাই, তখনই সে নিজের মায়ের উপর হাত দিয়েছিল। আরে ভাই, এই পুরো লিয়ারির টাউনের মধ্যে যে রহমান ডাকাত, সে পুরো 1/3 নিয়ন্ত্রণ করে আর বাকি থাকা 2/3 নিয়ন্ত্রণ করে বাবু ডাকাত আর আরশাদ পাপ্পু। আর রহমান ডাকাতের সঙ্গে মোকাবিলা করার জন্য বাবু ডাকাত আর আরশাদ পাপ্পু দুজনে একসাথে কাজ করে। এখন লিয়ারির ভেতরে হামজার প্ল্যান হলো, যেহেতু সে একটা বালুচ হিসেবে এসেছে, তাই সে রহমান ডাকাতের গ্যাংয়ে ঢুকবে আর গ্যাংয়ে ঢোকার জন্য খুব শীঘ্রই সুযোগ পাবে। কারণ রহমান ডাকাতের 2 ছেলে আছে, এক ছেলে 8 থেকে 10 বছরের মধ্যে, আরেক ছেলে 19 থেকে 20 বছরের মতো। আর এই যে রহমান ডাকাত বড় ছেলের বন্ধু কয়েকদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছে, আর এখন যেহেতু বিয়েতে রহমান ডাকাতের ছেলে থাকবে, তাই আরশাদ পাপ্পু আর বাবু ডাকাতের প্ল্যান হলো তাদের লোকজন পাঠিয়ে রহমান ডাকাতের বড় ছেলেকে মেরে ফেলা। এখন ভারতীয় এজেন্টরা এই বিষয়টা সব জানে, আর তাই ওরা জানে যে কিছুদিনের মধ্যে হওয়া বিয়েতে রহমান ডাকাতের বড় ছেলেকে মারা যাবে। আর এজন্য হামজা আর বাকি এজেন্টরাও এই প্ল্যান করে যে তারা ওই ফায়ারিং এর মধ্যে বড় ছেলের জীবন বাঁচাবেন আর এই জিনিস দেখিয়ে রহমান ডাকাতের সামনে হিরো হয়ে উঠবেন। অর্থাৎ এইভাবে তারা রহমান ডাকাতের বিশ্বাস জিতবেন আর তার গ্যাংয়ে আরামসে ঢুকে পড়বেন। তারপর যেদিন বিয়ে হয় সেই দিন হামজা আর বাকি সব এজেন্টরা ওই বিয়েতে ওয়েটারের কাজ করে, কারণ তাদের দোকানকেই খাবারের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। আর সেই কারণেই কিছুক্ষণের মধ্যেই রহমান ডাকাতের ছেলে ঢুকে পড়ে। কিন্তু হামজা আর বাকি এজেন্টরা লক্ষ্য করে যে সেখানে রহমান ডাকাতের ছেলে একা নয়, আসলে ওখানে সে তার ছোট ভাইটাকেও নিয়ে এসেছে। আর তাই হামজা আর বাকি এজেন্টরাও ভাবতে থাকে এবার যে গুলিবর্ষণ হবে 2 ভাইকেই কিভাবে বাঁচানো যাবে। কিন্তু তারা ভাবতেই অনেক গণম্যান আসে যারা আসলে বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর লোক, আর পুরো বিয়ের মধ্যে গুলিবর্ষণ শুরু করে দেয়। তবে হামজা আর তার এজেন্টরা মিলে রহমান ডাকাতের 2 ছেলেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু তবুও শেষে সব দুষ্কৃতিকারীরা মিলে রহমান ডাকাতের বড় ছেলেকে গুলিতে ভিজিয়ে দেয়। তারা তাকে ছন্নি করে মারেই ফেলে। এখন এটা দেখে হামজা আর বাকি এজেন্টরা কিছু বুঝতেই পারে না, কারণ তাদের পুরো মিশনই ব্যর্থ হয়ে গেছে। তাদের প্ল্যান ছিল যে রহমান ডাকাতের বড় ছেলেকে যখন হামলা করা হবে তখন তারা তাকে সেই হামলা থেকে বাঁচাবে আর রহমান ডাকাতের সামনে তাদের বিশ্বাস জিতবে। কিন্তু এখানে তারা রহমান ডাকাতের বড় ছেলেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। তবুও হামজা হার মানে নাই, সে নতুন একটা উপায় বের করে। আসলে সে ছোট ছেলেটার প্রাণ বাঁচিয়েছিল, আর তাই এখন সে ছোট ছেলেটার সামনে এটা করে। ওটা নাটক করছে যে সে বড় ছেলের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। সে দ্রুত বড় ছেলের লাশটা তুলে নিয়ে যায় আর তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সামনে ডাক্তারদের চিৎকার করে বলে দ্রুত ওর চিকিৎসা করো, কিন্তু অবশ্যই তার প্রাণ চলে যায়। এদিকে রহমান ডাকাত যখন এই কথা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে তার লোকজন নিয়ে হাসপাতালে আসে এবং হাসপাতালে এসে প্রথমেই তার ছোট ছেলেকে দেখে। তারপর তার ছোট ছেলে তাকে পুরো ঘটনা বুঝিয়ে বলে যখন তার আর বড় ভাইয়ের ওপর হামলা হয়েছিল তখন হামজা নামের ওই আদমি আমাদের দুজনেরই জীবন বাঁচানোর চেষ্টা করেছিল, আর যখন বড় ভাইকে গুলি মারা হয় তখন তাকে এই হাসপাতালেই নিয়ে এসেছে। এসব কথা শুনে রহমান ডাকাত প্রথমে নিজের ছেলের লাশ দেখে আর সেটা দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তারপর সে হামজার সঙ্গে দেখা করে আর নিজের ছোট ছেলের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হামজা টাকা নিতে অস্বীকার করে আর রহমান ডাকাতকে বলে যে সে তাকে নিজের হিরো মনে করে। আসলে সেও রহমান ডাকাতের মতোই একজন বালুচ, আর যেভাবে রহমান ডাকাত বাকি সব বালুচদের যে হক জন্য নড়ে সেটা দেখে হামজা খুব ভালো লাগে, আর এজন্য সে রহমান ডাকাতের গ্যাংয়ে আসতে চায় আর তার সঙ্গে কাজ করতে চায়। এখন বন্ধুরা, হামজা যতটুকু করেছে তাতে সে রহমান ডাকাতের বিশ্বাস জিতে নিয়েছে। পাশাপাশি সে টাকা না নিয়ে রহমান ডাকাতকে দেখিয়েছে যে তার টাকার লোভ নেই, আর এখনের জন্য রহমান ডাকাত হামজাকে গ্যাংয়ে নিয়ে নেয় আর ধীরে ধীরে গ্যাংয়ের সব খবর জানাতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এখানেই রহমান ডাকাত প্ল্যান করছে যে এখন সে বাবু ডাকাতকে মেরে ফেলবে, কারণ ঠিক তারাই তার বড় ছেলের খুন করেছে। কিন্তু বন্ধুরা, রহমান ডাকাত কিছু করার আগেই আমরা দেখি যে একই হাসপাতালের ভিতরে লিয়া টাউনের এক রাজনীতিবিদ রহমান ডাকাতের সঙ্গে দেখা করতে আসে, আর এই রাজনীতিবিদ আসলে ওখানকার এমপি বা এমএলএ টাইপের। এই রাজনীতিবিদ পুরো লিয়া টাউনের ভিতরে রহমান ডাকাতকে সাপোর্ট দিয়েছে। এখানে এসে সে রহমান ডাকাতের ছেলের লাশ দেখে তাকে আশ্বস্ত করে এবং সাথে সাথে রহমান ডাকাতকে বুঝিয়ে দেয়, বলে যে এখনই তো ভোট অনেক কাছাকাছি আসছে, তাই এখন কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো, আর বাবু ডাকাতের ওপর কোনো আক্রমণ করা ঠিক হবে না, কারণ এতে ভোটে সে হারতে পারে, আর যদি ভোটে সে হারলো তাহলে রহমান ডাকাতেরও অনেক ক্ষতি হবে। তো বন্ধুরা, এই কথা বলে ওই রাজনীতিবিদ রহমান ডাকাতকে থামিয়ে দেয়। কিন্তু তারপর থেকে রহমান ডাকাত প্রতিদিন নিজের মধ্যেই জ্বলে ওঠে আর ভাবতে থাকে সে
সে কিভাবে নিজের ছেলের মৃত্যুর বদলা নেবে। ঠিক এমনই একদিন রেগে গিয়ে রহমান ডাকাত তার সব লোকজনকে ডেকে পাঠায়, যার মধ্যে হামজাও ছিল। আর তারপর সবাইকে বলে, এখন আমাদের কি করা উচিত? বাবু ডাকাত থেকে প্রতিশোধ নেওয়া দরকার নাকি না? এটা শুনে রহমান ডাকাতের সব লোক তাকে থামাতে বলে, আর রহমানকে বলে নির্বাচন হতে দাও, তারপরই কোনো পদক্ষেপ নেওয়া উচিত, কারণ তাদের জন্য নির্বাচন জেতা অনেক বেশি জরুরি। যদি তারা এই সময়ে কিছু করে তাহলে নির্বাচনে তারা হেরে যেতে পারে, অর্থাৎ তাদের নেতা হারতে পারে, যার ফলে শুধু তাদের সমর্থনই চলে যাবে না, তাদের ফান্ডিংও বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাই, এসবের পর রহমান ডাকাত হামজাকে জিজ্ঞেস করে ওর কি করা উচিত। শুনে হামজা একদম আলাদা উত্তর দেয় এবং রহমান ডাকাতকে বলে, যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি অবশ্যই আমার ছেলের মরণের প্রতিশোধ নিতাম। আসলে বাবু টকাইট এই সময়ে যা কিছু করেছে তা সে ভেবে কষে করেছে। সে নির্বাচনের ঠিক আগে তোমার ছেলের জীবন কেড়ে নিয়েছে, যাতে তুমি ভাবতে বসো নির্বাচনের সময় আসছে আর তুমি তখন তার উপর হামলা না করো। কিন্তু আমি বলবো এটাই তোমার ভুল হবে, কারণ আসলে এই সময় সে চিন্তামুক্ত থাকবে আর ওটা বুঝতেই পারবে না যে তুমি ওর ওপর আক্রমণ করতে পারো। আর ভোট জিতে যাওয়ার ব্যাপারটা যদি বলি, তাহলে তুমি ওর ওপর আক্রমণ না করলে ভোট তো যাই হোক হারতেই হবে, কারণ ও তোমার ছেলের জীবন নিয়েছে আর তোমাকে এভাবে চুপ করিয়ে ভোট পর্যন্ত বসিয়ে রেখেছে। এতে ও প্রমাণ করে দিয়েছে যে বাবু ডাকাত রহমান ডাকাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর রহমান ডাকাতের আর কোনো শক্তি নেই। তাই যদি তুমি আমার কথা মানো, তাহলে তোমাকে বাবু ডাকাতকে এই সময়ই শেষ করতে হবে, যাতে শুধু তোমার বদলা পুরা হয় না, পুরো লিয়ারও। ভিতরে মেসেজটা যাবে যে এই পুরো এলাকায় রহমান ডাকাতের উপরে কেউ নেই। এখন রহমান ডাকাত হামজার কথায় একমত হয় এবং তাই সে প্ল্যান করে যে এবার সে বাবু ডাকাত আর তার পুরো গ্যাংয়ের ওপর আক্রমণ করবে আর সবাইকে শেষ করবে। আর সেটা করার জন্য তারা পুরো প্ল্যানিং করে এবং এক এক করে বাবু ডাকাতের সব লোকদের ফিল্ডিং ঠিক করে তারপর একবারেই সবাইকে শেষ করে দেয়। আর বাবু ডাকাতের কথা বলতে গেলে তাকে হামজা রহমান ডাকাত আর রহমান ডাকাতের একজন বিশেষ লোক, যিনি তার কজনও, যার নাম সবাই মিলে মিলে ওকে শেষ করে দেয়। সবার মধ্যে তারা বাবু ডাকাতকে টক্কর দিয়ে মাটিতে ফেলে দেয় আর তারপর রহমান ডাকাত বাবু ডাকাতকে লোহার দণ্ড দিয়ে পিটে পিটে মার দেয়। এভাবেই রহমান ডাকাত তার ছেলের মৃত্যু থেকে বদলা নেয়। এরপরই নির্বাচন হয় আর নির্বাচনে আমরা দেখি পুরো নির্বাচনে এই পলিটিশিয়ান, যার নাম জামিল জামালি, সে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে যায়। কিন্তু বন্ধুরা, যখন পলিটিশিয়ান জামিল জামালির জয় হয় আর তাকে তার জয় বক্তৃতার জন্য ডাকা হয়, তখন ওই সময় জনতা দেখে বুঝতো লিয়া যত জনতা পায় তার চেয়েও বেশি মানুষ রহমান ডাকাতকে পছন্দ করে। আর তাই যদি কালকে রহমান ডাকাত রাজনীতিতে আসতে চায়, তাহলে লিয়ার আসনটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এখন ভাইরা, রহমান ডাকাত তখন অনেক ওপরে উঠে গিয়েছিল, কারণ সে তার দুই শত্রুর মধ্যে একজন বাবু ডাকাতকে শেষ করে দিয়েছিল। সে এখন পুরো লিহারির সবচেয়ে বড় ডন হয়ে গিয়েছিল আর তার জনপ্রিয়তাও এত বাড়ে গিয়েছিল যে বড় আরামে নেতাও হতে পারত। আর যেখানে আমরা হামজার কথা বলি, সেখানেও এখন হামজা রহমান ডাকাত এখন সবচেয়ে আলাদা হয়ে উঠেছে। কিন্তু হামজা যে নিজের মিশনে ব্যস্ত ছিল, সে দেখলাম পলিটিশিয়ান জামিল জামালির সেই ভিক্টরি স্পিচের সময় তার মেয়ের সাথে দেখা করে এবং ধীরে ধীরে তাকে ইমপ্রেস করে নেয়। কারণ হামজা জানতো যে পলিটিশিয়ান জামিল জামালির মেয়ে তার মিশনে অনেক কাজে লাগবে। আর এখন বন্ধুরা, এসবের পর জামিল জামালির সবচেয়ে বড় ভয়টাই সত্যি হয়। মানে পাকিস্তানের বড় বড় ব্যবসায়ীরা যারা নিজেদের স্বার্থে এখন পর্যন্ত জামিল জামালির সাপোর্ট করছিল, ওরা আগে করত, এখন রহমান ডাকাতের সঙ্গে দেখা করে তাকে সাপোর্ট করার কথা বলে। কারণ এখন পুরো লিহারির মধ্যে রহমান ডাকাতের থেকে বেশি দখল আর কারণ নেই, রাজনীতিবিদ জমিল জামালিরও না। কিন্তু বন্ধু, জমিল জামালি যখন এই কথা জানতে পারে, তখন তার মনে রহমান ডাকাতের প্রতি প্রচন্ড ঘৃণা জমে যায় আর সে যে কোনো করে রহমান ডাকাতকে দমন করার চেষ্টা করতে থাকে। এরপরই রহমান ডাকাত আর এই দুই ব্যবসায়ীর একটা মিটিং ফাইনাল হয়। সেখানে আমরা জানতে পারি এরা দুজনন বড় বিজনেসম্যান ভাই দুজন, যাদের বলা হয় খনানি ব্রাদার্স। ওরা দুজন আসলে পাকিস্তানে অনেক উল্টাপাল্টা কাজ করে আর এ ধরনের পন্থায় বেশ টাকা কামায়, যেমন হাওয়ালার মাধ্যমে ব্ল্যাক মানি ভয়েড করা আর ফেক ইন্ডিয়ান নোট ছাপিয়ে ইন্ডিয়ায় সাপ্লাই করা। তবে বন্ধুদের মাঝে আমরা লক্ষ্য করি যে রণবীর সিং মানে হামজা ও তার বাকি এজেন্টের সঙ্গে মিলে যে বড় বড় তথ্য পায়, সেগুলো ইন্ডিয়াতেও পৌঁছে দেয়। আর এখন পর্যন্ত তার সবচেয়ে বড় তথ্য পাওয়া গেছে যে পাকিস্তানের দুইজন ব্যবসায়ী ভাই অর্থাৎ খান্না ব্রাদার্স ভারতে জাল 500 ও 2000 টাকার নোট ছাপিয়ে দেশে সরবরাহ করে এবং ভারতের মুদ্রাকে দুর্বল করে ভারতের ক্ষতি করে। তবে বন্ধুদের, এরপর পরের দৃশ্যে আমরা দেখি যে রহমান ডাকাত হামজা, ওজায়ের এবং তার কিছু বিশ্বাসযোগ্য লোক নিয়ে খান্না ব্রাদার্সের সাথে মিটিং করতে আসে। সেখানে খান্না ব্রাদার্স তাকে আইএসআই এর প্রধানের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে তিনি আইএসআই এর একজন বড় এজেন্ট, যার নাম মেজর ইকবাল। আর বন্ধুদের, এই মেজর ইকবাল চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। বলুন তো, সিনেমাটাতে এই লোকটার অভিনয় আমার কাছে সবচেয়ে আইকনিক লেগেছে। এই লোকটা আইএসআই এর মেজর ইকবাল, যিনি এখানে রহমান ডাকাতের সাথে একটা মিটিং করেন আর তিনি তাকে বলেন যে তার কাছে রহমান ডাকাতের জন্য অনেক অস্ত্র দরকার। কিন্তু আসল কথা হলো সে সব অস্ত্রই চায় যা রাশিয়া
রাশিয়া আর আমেরিকা তৈরি করে, কারণ তার প্ল্যান হলো রাশিয়ান আর আমেরিকান তৈরি অস্ত্রগুলো নিয়ে নিজের দেশের টেরোরিস্ট গ্রুপগুলোর কাছে তুলে দেয়া, আর ওই টেরোরিস্টদের মাধ্যমে ভারতের ভিতরে সন্ত্রাস বাড়ানো, যেমন সাধারণ মানুষকে হত্যা করা, বোমা বিস্ফোরণ ঘটানো ইত্যাদি, এই ধরনের সব কাজ। এখন বন্ধুদের এই মিটিংয়ে যারা সবাই বসে আছে তারা জানে যে এইরকম সব রাশিয়ান আর আমেরিকান তৈরি অস্ত্র তারা সবাই বেলুচিস্তান থেকে পেতে পারে, কারণ বেলুচিস্তানের প্রধানের কাছে এইসব অস্ত্রের অ্যাক্সেস আছে। কিন্তু বন্ধুদের এখন যেহেতু আইএসআই আর বেলুচ বিদ্রোহীদের মধ্যে সবসময় শত্রুতা থাকে এবং তারা দিনে দিনে বেলুচ বিদ্রোহীদের মেরে ফেলে, তাই আইএসআই সরাসরি তাদের সাথে ডিল করতে পারে না। আর এজন্য আইএসআই এর মেজর ইকবাল চায় যে রহমান ডাকাত তাদের জন্য বেলুচ বিদ্রোহীদের সাথে ডিল করুক এবং সব অস্ত্র এনে তাদের কাছে পৌঁছে দিতে, বদলে সে যত টাকা বলবে তারা তাকে দিতে রাজি। আর বন্ধুরা, রহমান ডাকাতও এ কারণেই, কারণ রহমান ডাকাত নিজেই একজন বালুচ ছিল। সে তার গ্যাংয়ে বালুচদের রাখত এবং পাশাপাশি বালুচ বিদ্রোহীদের জন্য অনেক কাজ করত। আর এই কারণেই বালুচিস্তানের যত বালুচ বিদ্রোহী আছে তারা সবাই রহমান ডাকাতকে একজন মসিহা বলে দেখে এবং তাকে অনেক সম্মান করে। এজন্য তারা কখনোই রহমান ডাকাতকে অস্ত্র পেতে মানা করবে না। এখন রহমান ডাকাত এই ডিলটা মেনে নেয়। এরপর রহমান ডাকাত তার লোকেদের নিয়ে সরাসরি বালুচিস্তানে চলে যায় এবং ওখানে সে বালুচ রেবলসের হেডের সাথে মেলে এবং তাদের থেকে অস্ত্রের ডিল পাকা করে নেয়। এরপর বালুচ রেবলসের হেডও তাদের সব অস্ত্র সরবরাহ করতে শুরু করে। এর ফলে অনেকগুলো আমেরিকান আর রাশিয়ান তৈরি অস্ত্র রহমান ডাকাতের কাছে চলে আসে, যেগুলো সে পরে আইএসআই এর মেজর ইকবালকে দিতে চলেছে। তবে এই সময়ে আমরা রাজনীতিবিদ জমিল জামালির সঙ্গেও পরিচিত হই, যিনি পুরোপুরি পরিকল্পনা করে ফেলেছিলেন যে রহমান ডাকাতকে সড়ক থেকে সরিয়ে দিতে হবে, কারণ রহমান ডাকাতের বাড়তে থাকা জনপ্রিয়তা আর ক্ষমতা খুব দ্রুত তার সিট ছিনিয়ে নেবার সম্ভাবনা তৈরি করছে। এখন এমনটা করার সে এসপি চৌধুরীকে ডেকে পাঠায়। আর আমরা জানতে পারি যে এসপি চৌধুরী কেউ আর কেউ না, অভিনেতা সঞ্জয় দত্ত। আমরা জানতে পারি যে এসপি চৌধুরী আসলে পুলিশে এসপি, কিন্তু 5 বছর আগে জামিন জামানি তাকে সাসপেন্ড করিয়েছিল, কারণ সে অনেক বেশি সৎ ছিল আর নিজের এলাকায় সব গন্ডগোল শেষ করে দিত। কিন্তু এখন জামিন জামালি চায় যে তার এলাকার রহমান ডাকাতকে মারা হোক আর গন্ডগোল শেষ হোক। তাই সে এসপি চৌধুরীকে ডেকে পাঠিয়ে তাকে বলেছে আবালিয়ায় তার পোস্টিং দিচ্ছে, যাতে সে রহমান ডাকাতকে শেষ করে দিতে পারে। অর্থাৎ তার এনকাউন্টারে দেখাতে চাইছে যে সে মারা গেছে। কিন্তু বন্ধুদের এসপি চৌধুরী জমিন জামালি এমনটা করতে মানা করে দেয়। আর সেটা এই কারণে যে সে জমিন জামালিকে বলে লিয়ালির ভিতরে যত পুলিশ আছে সবাই রহমান ডাকার পকেটে আছে, তাই আমি যদি রহমান ডাকাতকে ধরতে বা এনকাউন্টার করতে পুলিশ নিয়ে যাই, তারা আমার পুলিশকে ব্যবহার করে আমাকে ফেঁসে দেবে। আর এজন্য আমি চাই আমার নিজের একটা দল দেওয়া হোক, যেই দলের বন্দে আমি নিজেই বাছাই করব। সাথে সাথে লিয়ার আমার একটা গোপন অফিস থাকবে যার কথা কেউ জানবে না। যদি তুমি এইসব শর্ত মানো তাহলে আমি পোস্টিং নিতে রাজি আছি। রাজনীতিবিদ জমিন জামালি এসপি চৌধুরী শর্ত মেনে নেয় আর সে তাকে তার স্পেশাল টাস্ক ফোর্স দেয়, যার সাহায্যে এসপি চৌধুরী রহমান ডাকাতকে ধরে এনকাউন্টারে মেরে ফেলতে পারে। এখন বন্ধুরা, এই সবের মাঝে হামজা আর জমিল জামালির মেয়ের একটা প্রেম কাহিনী চলছিল। আর ঠিক সেই সময় যখন তারা দুজনে একসাথে বসেছিল, তখনই হামজা এসপি চৌধুরীর ফটোটা দেখতেছে, কারণ তার পোস্টিং লিয়া টাউনের মধ্যে আবার করা হয়েছে। কিন্তু এসপি চৌধুরীর ছবি দেখে জমিন জামালির মেয়ে হামজাকে বলে যে সে এই মানুষটাকে আগে থেকে চেনে, কারণ এই লোকটা তার বাবার সাথে দেখা করতে তার বাড়িতে প্রায়ই আসে। এটা শুনে হামজা বুঝে যায় যে কিছু না কিছু তো কাণ্ড চলছে। তাই সে জমিন জামালির মেয়েটার কাছে বলে যে পরের বার যখনই সে আসবে তখন তার সম্পর্কে সব কথা শুনবে আর পারলে রেকর্ডও করে রাখবে। এটা শুনে জমিন জামালির মেয়ে হামজাকে হ্যাঁ বলে দেয়। বাকিটা বন্ধুদের। আমরা দেখি যে রহমান ডাকাত বালুচ রাইবল থেকে যেসব অস্ত্র নিয়েছিল, অর্থাৎ রাশিয়ান আর আমেরিকান তৈরি অস্ত্রগুলো, সেসব নিয়ে যায় আইএসআই এর কাছে এবং আইএসআই এর মেজর ইকবালের হাতে তুলে দেয়। এই অস্ত্রগুলো নিয়ে মেজর ইকবাল সবাইকে বলে যে আসলে এখন তারা এই সব অস্ত্র ভারতেই ব্যবহার করবে। এজন্য সে অনেকগুলো জঙ্গিকে ডাকে এবং সব অস্ত্র তাদের দেয়। তারপর সে সবার সামনে জানায় যে তাদের এখন এই পরিকল্পনা যে শীঘ্রই সরাসরি পানির রাস্তায় ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়বে এবং ইন্ডিয়ায় বড় বড় টেরর অ্যাটাক করবে, এমন অ্যাটাক যাতে ইন্ডিয়া পুরোপুরি ভেঙে পড়বে। এখন এইসবের মধ্যে বসে যেমন হামজা এইসব কথা শুনছে, ঠিক তেমনই সে দ্রুত এইসব খবর ইন্ডিয়ার ভিতরে পাঠিয়ে দেয়। তারপর ইন্ডিয়ার গোয়েন্দারা এইসব কথা জানতে পারে, কিন্তু এখন তাদের অবহেলা বলো বা তাদের অসমতা, তারা কোনো টেরর অ্যাটাক থামাতে পারে না। কারণ আসলেই বন্ধুরা, এই সময়ে মেজর ইকবাল যে টেরর অ্যাটাক পরিকল্পনা করছিল, সেটাই টেরর অ্যাটাকটা ছিল 2008 সালে 26/11 মতো। আর আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স 26/11 অ্যাটাক থামাতে ব্যর্থ হয়েছিল। যদিও বন্ধুরা এই সময়ে হামজা তার কাজ শেষ করে ফেলে এবং সে ইন্টেলিজেন্স দ্রুত ভারতের কাছে পাঠায় আর ভারতের পুরো ইন্টেলিজেন্স টিমকে জানিয়ে দেয় যে আগামী সময়ে পাকিস্তান ভারতে বড় বড় টেরর অ্যাটাক করাতে চলেছে। কিন্তু বন্ধুরা, এতেই আমরা দেখি লিহারি সিটির ভিতরে পলিটিশিয়ান জামিন জামালি এসপি চৌধুরীর মাধ্যমে তার কাজ শুরু করে এবং সেই প্ল্যান শুরু হয়। রহমান ডাকাতের এনকাউন্টারে মার দেয়। এর জন্য সে প্রথমে রহমান ডাকাতের বাড়ির সেই চাকরির সাহায্য নেয়
যিনি বাড়ির মধ্যেই থাকে। ওই চাকরির মাধ্যমে রহমান ডাকাতের ছোট ছেলের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়। সেটাটা খেয়ে রহমান ডাকাতের ছোট ছেলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই রহমান ডাকাত তাড়াহুড়ো করে তার বউ আর ছেলেকে নিয়ে গাড়িতে চড়ে কম লোক নিয়ে সরাসরি হাসপাতালে চলে যায়। আর এভাবেই সে এসপি চৌধুরীর ফাঁদে পড়ে, কারণ পথে এসপি চৌধুরী তাকে ধরে ফেলে, তাকে গ্রেফতার করে নিজের গাড়িতে বসিয়ে নিয়ে যায়। এখন স্পষ্ট এখানে এসপি চৌধুরীর পরিকল্পনাই ছিল, সে দেখাবে যে সে রহমান ডাকাতকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে, কিন্তু পথে রহমান ডাকাত পালানোর চেষ্টা করে, যার জবাবে সে রহমান ডাকাতের এনকাউন্টার করে দেয়। কিন্তু বন্ধুদের ঠিক এই সময়েই এই সমস্ত খবর হামজা উজয়ের আর রহমান ডাকাতের বিদ্রোহী সঙ্গীদের কাছে চলে আসে। খবর পেতেই হামজার কাছে জমিল জামালির মেয়ে ফোন করে, যিনি তাকে একটা ভিডিও পাঠিয়ে দেখায় যেখানে তার বাবা আর এসপি চৌধুরীর কথোপকথন চলছে, রেকর্ডিং হয়ে গেছে। এখন এই ভিডিও রেকর্ডিং এ আমরা দেখতে পাই যে পলিটিশিয়ান জামিল জামালি, এসপি চৌধুরী আর আরশাদ পাপ্পু তিনজন মিলে বসে মিটিং করছে। এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে জামিল জামালি এসপি চৌধুরীর কাছে বলছে, তুমি রহমান ডাকাতকে ধরে এনে এনকাউন্টারে মেরে ফেলো, এভাবে ওর রাস্তা থেকে সরিয়ে ফেলা যাবে। বাবু ডাকাত তো ইতিমধ্যেই মারা গেছে, তাই পুরো এলাকা আরশাদ পাপ্পুর হবে। এরপর থেকে আরশাদ পাপ্পু জামিল জামালির কথা মেনে চলবে, কারণ বন্ধুরা তোমরা সবাই তো জানো বেশিরভাগ পলিটিশিয়ান আসলে কেমন হয়, যারা গন্ডগোল করা লোকদের সাপোর্ট করে, কিন্তু তারা চায় না কেউ তাদের উপর ঝাঁপিয়ে পড়ুক। আর এখন যেহেতু রহমান ডাকাত অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল এবং সে জমিল জামালির থেকেও উপরে উঠে গিয়েছিল, তাই জমিল জামালি এখন তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায় আর তার কাজ আরশাদ পাপ্পুকে করাতে চায়। আর এখন রহমান ডাকাত মারা গেলে এই তিনজনের কাজ অনেক সহজ হয়ে যাবে, জমিল জামালির চেয়ার বাঁচে যাবে, আরশাদ পাপ্পুকে পুরো লিয়ারির কন্ট্রোল হাতে চলে আসবে, আর এসপি চৌধুরী যিনি অনেকদিন ধরেই রহমান ডাকাতকে ফাঁকাতে চেয়েছেন তাকে ফাঁকাতে পারবেন। কিন্তু বন্ধুরা হামজা ভিডিওটা পেলেই জামিল জামালির মেয়েকে বাড়ি গিয়ে বলল আর ওকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ওর ফোনটা বন্ধ করে দিল, যাতে ওর বাবার সাথে যোগাযোগ করতে না পারে। তারপর হামজা জামিল জামানিকে ওই ভিডিওটা পাঠালো আর বলল সে তার পুরো প্ল্যানটা জানে, যদি সে রহমান ডাকাতের মৃত্যু থামাতে না পারে তাহলে সে ওই ভিডিও ভাইরাল করে নিউজে দিবে, যার ফলে ওর সুনাম নষ্ট হবে আর পদও চলে যাবে। আর যদি সেটা না চায় তাহলে সে রহমান ডাকাতের মৃত্যুকে থামিয়ে দাও। এটা শুনে রাজনীতিবিদ জমিল জামালি বেশ ভয় পায়, আর তাই সে এসপি চৌধুরীকে ফোন করে বলে যে রহমান ডাকাতের এনকাউন্টার বন্ধ করে দাও, কিন্তু এসপি চৌধুরী তার কথা মানতে অস্বীকার করে এবং বলে যে সে রহমান ডাকাতকে মারতেই থাকবে। এটা শুনে জমিল জামালি দ্রুত এই কথা হামজাকে জানায়, আর তাই হামজা একটা অন্য উপায় বের করে, সে জমিল জামালিকে বলে যে তাকে এসপি চৌধুরীর গোপন অফিসের ব্যাপারে জানাতে, কারণ বন্ধু জমিল জামালির মেয়ের মাধ্যমে হামজা সেই অফিসের খবর পেয়ে যায় হয়েছিল। সে জামিল জামালের মুখ থেকে ঝটপট এসপি চৌধুরীর গুপ্তচর দপ্তরের ঠিকানা বের করে নেয় আর নিজের সব লোক নিয়ে সোজা ওখানে চলে যায়। ওখানকার সব পুলিশ অফিসারদের খুব বাজেভাবে মারধর করে, তাদের ওপর পেট্রোল ঢেলে দেয়। তারপর সে এসপি চৌধুরীকে ভিডিও কল করে বলে যদি এখনই সে রহমান ডাকাতকে ছাড়ে না তাহলে এই অফিসে থাকা 40-এর বেশি অফিসারদের প্রাণ নেবে। অফিসারদের বাঁচাতে এসপি চৌধুরী রহমান ডাকাতকে ছেড়ে দেয় আর ওকে হামজার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা এসবের পরেই সেই দিন আসে যখন ইন্ডিয়ায় 26/11 হামলা হয়, অর্থাৎ 26 নভেম্বর 2008। আর ওই দিন আইএসআই এর স্পেশাল মেজর ইকবাল ভারতে তার সন্ত্রাসীদের মাধ্যমে এই হামলা করিয়ে দেয় এবং টিভিতে পুরো হামলা সবাইকে দেখায়। কিন্তু বন্ধু ঠিক যেদিন 26/11 এই টেরর হামলা হামজা দেখে তখনই সে ভিতর থেকে খুবই ভেঙে পড়ে, কারণ সে এই হামলা ঠেকানোর জন্য সব খবর ভারতে পৌঁছে দিয়েছিল। তারপরও সে দেখে ভারতের ইন্টেলিজেন্স অ্যাটাক থামাতে পারল না আর তার দেশ এত বড় ক্ষতি সহ্য করতে হলো। তাই এই আক্রমণ দেখে হামজা ভেতর থেকে খুবই কষ্ট পায়, কিন্তু তারপর সে এত রাগে ফেটে পড়ে যে ঠিক করে এবার সে যাই করেই হোক সবাইকে শেষ করে দেবে। আর এবার সে পুরো লিয়ারির নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে আর পুরো পাকিস্তানকে হাঁটু গেড়ে দাঁড় করাবে। কিন্তু স্পষ্ট কথা বন্ধুরা, হামজা এই কাজ জোরে নয় বুদ্ধি দিয়ে করবে। আর তাই সে প্রথমেই একটা প্ল্যান করে রহমান ডাকাতকে রাস্তা থেকে সরানো হটানোর ব্যাপারটা আমি বুঝেছি, কিন্তু কন্ট্রোল করার ব্যাপারটা না। এখন এমন করার জন্য সে পলিটিশিয়ান জমিল জামালির সঙ্গে দেখা করে আর সে তাকে বলে আমি জানি তুমি রহমান ডাকাতকে রাস্তা থেকে সরাতে চাও এবং এখন এই কাজে আমি তোমার সঙ্গে আছি। হামজা জমিল জামালিকে বলে তোমার মেয়ে আমার প্রেমে পড়েছে, তাই তুমি তাকে আমার সঙ্গে বিয়ে করিয়ে দাও, তারপর আমি তোমার জামাই হব। আর জামাই হওয়ার পর আমরা সবাই মিলেই রহমান ডাকাতকে রাস্তা থেকে সরিয়ে ফেলবো আর তাকে মেরে ফেলবো। এরপর পুরো লিয়ারি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আর এখন যেহেতু আমি তোমার জামাই তাই আমার মাধ্যমে তোমার কন্ট্রোল থাকবে, মানে যদি পাওয়ারও আসে সেটা আমাদের পরিবারের মধ্যে আসবে, অর্থাৎ তোমার হাতেই থাকবে। এখন রাজনীতিবিদ জামিল জামালি এই কথা হামজাকে ঠিক মনে করে আর তাই সে ওকে নিজের মেয়ের বিয়ে দেয়, ওকে নিজের জামাই বানায়। তারপর ও আর এসপি চৌধুরীর সঙ্গে মিলেই এই প্ল্যান বানায় যে এখন সবাই মিলে রহমান ডাকাতকে রাস্তা থেকে সরিয়ে দেবে। এরপর এগিয়ে আইএসআই এর মেজর ইকবাল রহমান ডাকাতের জন্য আরো অনেক অস্ত্র মাঙ্গায় আর এজন্যই ওরা এই সিদ্ধান্ত নেয়। তারা বলে যে ওই লোকজন খুব তাড়াতাড়ি তাদের কাছে অস্ত্র
অস্ত্র তুলে দেবে। কিন্তু যেদিন তাদের অস্ত্র ডেলিভারি নিতে হয় ঠিক একই দিন রহমান ডাকাতকে একটা পানিবাঁধের উদ্বোধন করতে হয়, আর তাই সে উৎসব করতে চায়। আর ঠিক ওই সময় ডেলিভারির জন্য হামজা উজায়ের আর বাকি সবার সঙ্গীদের পাঠিয়ে দেয়, যার ফলে আজকের দিন রহমান ডাকাতের সাথে খুব কম মানুষ থাকে। আর তাই আজকের দিনটা হামজার জন্য একদম পারফেক্ট হয় রহমান ডাকাতকে মারানোর জন্য। তারপর সে এসপি চৌধুরীর কাছে গিয়ে রহমান ডাকাতের পুরো ফিল্ডিং সেট করিয়ে নেয়। সে তাকে গাড়িতে বসিয়ে জঙ্গলের রাস্তায় দিয়ে সরাসরি শুনশান রাস্তার দিকে নিয়ে যায়। একদিনে এত অদ্ভুত ঘটনা দেখে রহমান ডাকাতের প্রতি সন্দেহ পেতে শুরু করে। তাই সে হামজাকে গাড়ি থামাতে বলে এবং বাকি সাথীদের ডেকে আনতে বলে, কিন্তু হামজা তার কথা শুনে না, গাড়ি চালিয়ে যায়। যা দেখে রহমান বুঝতে পারে যে ডাকাত তাকে ঠকাচ্ছে এবং সম্ভবত তাকে মারাতে চায়। এজন্য রহমান গাড়ির মধ্যে বসেই হামজার ওপর আক্রমণ করে, কিন্তু তবুও হামজা একভাবে গাড়িটা সামনে নিয়ে যায় আর গাড়িটা ঠোকা মারে। তারপর নিজেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপরই এসপি চৌধুরী আর তার পুরো টাস্ক ফোর্সের দল সেখানে আসে এবং তারা রহমান ডাকাত আর তার সাথে থাকা এক দুইজনকে আক্রমণ করে। কিন্তু বন্ধুদের এই শুটআউটের পরেও রহমান ডাকাত দ্রুত পালিয়ে জঙ্গলে ঢুকে পড়ে আর সরাসরি হামজার পিছু নেয়, যাতে সে তাকে মেরে নিজের বদলা নিতে পারে। বাকি দিকে মিনওয়াইল আমরা দেখতে পাই এসপি চৌধুরীর পুরো দল মিলে রহমান ডাকাতের সাথীদের প্রাণে মেরে ফেলে। আর তারপর এই কারণেই এসপি চৌধুরী রহমান ডাকাতের পেছনে যায়, অর্থাৎ সামনে সামনে হামজা, তার পিছনে রহমান ডাকাত আর তার পেছনে এসপি চৌধুরী। তারপর জঙ্গলে আমরা দেখি এসপি চৌধুরী আর রহমান ডাকাত মুখোমুখি হয়। এই সংঘর্ষের মাঝখানে হামজা এসে পৌঁছায়। এরপর তারা দুজনে মিলে রহমান ডাকাতকে টপকে যায়। শেষে এসপি চৌধুরী রহমান ডাকাতের গলায় গুলি চালায়। এরপরই আমরা জানতে পারি এসপি চৌধুরী কেন রহমান ডাকাতের মাথার বদলে গলায় শাসকা পাশে গুলি চালালো। ঠিক এই সময়ে ফ্ল্যাশব্যাক আসে। সেই ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে প্ল্যানিং এর সময় হামজা এসপি চৌধুরীকে বলেছিল যখন তারা রহমান ডাকাতকে ধরে মারতে যাবে তখন এসপি চৌধুরীকে তাকে গুলি করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে গুলি লেগে গেলেও রহমান ডাকাত অন্তত আধা ঘন্টা বাঁচতে হবে। আর ভাই সেটা কেন তাই আমরা পরে বুঝবো। আসলে যখন রহমান ডাকাতের গলায় গুলি লাগে ঠিক তখন হামজা তার প্ল্যান শুরু করে এবং রহমান ডাকাতকে নিজের কাঁধে তুলে নিয়ে রাস্তার পাশে একটা রিক্সা থামিয়ে সোজা হাসপাতাল চলে যায়। আর রিক্সাওয়ালার সামনে এমন দেখায় যে রহমান দস্যুকে এসপি চৌধুরী গুলি মেরে দিয়েছে আর আমি মানে হামজা ওর জীবন বাঁচানোর চেষ্টা করছি। একই সঙ্গে পথে ওজোকেও ফোন দেয় আর সবার কাছে একই গল্প বলে যে এসপি চৌধুরী ভাইকে গুলি মেরে ফেলেছে আর আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তারপর ওকে হাসপাতালে নিয়ে পৌঁছায়, কিন্তু যেহেতু সময়ের ব্যাপার হাসপাতাল পৌঁছানোর আগেই রহমান দস্যুর মৃত্যু হয়ে যায়। কিন্তু এখানেই হামজার প্ল্যান পুরোপুরি সফল হয়, কারণ এরপর সব নিউজ চ্যানেলে একই খবর চলে যে এসপি চৌধুরী রহমান ডাকাতকে গুলি করেছে এবং হামজা তার জীবন বাঁচানোর চেষ্টা করেছে। তারপর এই দৃশ্য দেখিয়ে হামজা পুরুলিয়ারই শহরের মধ্যে হিরো হয়ে যায় এবং কাউকে একটা কথাও বুঝতে দেয় না যে আসলে সে নিজে রহমান ডাকাতকে মরিয়ে দিয়েছে। এখন বন্ধুরা এই মুভির এন্ডিংয়ে আমরা আবার ভারতের সিচুয়েশন দেখি এবং বুঝতে পারি শেষ পর্যন্ত হামজা আসলে কে। আর তারপর আমরা জানতে পারি হামজার আসল নাম জসকিরত সিং রঙ্গি, একজন মানুষ আছে যিনি নিজের পুরো পরিবারের সবাইকে হারিয়েছেন আর নিজেও ফাঁসির সাজা পেতে যাচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই আইবির ডিরেক্টর অর্থাৎ অজয় সাঙ্গাল তার সঙ্গে দেখা করেন এবং তাকে দেশের কাজে লাগানোর সুযোগ দেন, যেটা জসরত সিং গ্রহণ করেন। এরপর তিনি ভারতের এজেন্ট হয়ে পাকিস্তানের ভিতরে মিশন ধুরন্ধর সম্পন্ন করেন। এখানেই এই মুভি সমাপ্ত হয়। আশা করি আপনারা সবার এই মুভি এক্সপ্রেশন ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।